আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি কিন্তু আমরা খুলেছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং ভিসা সংক্রান্ত এছাড়া আরো বিভিন্ন ধরনের মানুষের যেগুলো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করেন আমাদেরকে, এইগুলোকে আমরা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই কিন্তু মূলত এই চ্যানেলটা ওপেন করা। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আপনারা স্পেন সম্বন্ধে সবাই জানেন। স্পেনের ইমিগ্রেশন লর মধ্যে কিন্তু একটা বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। আমি তো মনে করি অনেকেরই ভাগ্য কিন্তু এবার খুলতে যাচ্ছে। ইউরোপে যাওয়ার আগ্রহ নেই এরকম মানুষের সংখ্যা কিন্তু নেহাত অনেক কম। সবারই কিন্তু একটা পছন্দের জায়গায় ইউরোপের দেশগুলো। তার মধ্যে অন্যতম প্রধান একটি দেশ হচ্ছে স্পেন, যেখানে অসংখ্য বাংলাদেশিরা কিন্তু বসবাস করে। বিশেষ করে সিলেটি ভাইরা কিন্তু অনেক সেখানে বসবাস করেন। অনেকে ব্যাচেলর থাকেন, অনেকে পরিবার নিয়ে থাকেন। তো স্পেন নিয়ে আজকে আমাদের ভিডিওটা হবে। স্পেনের কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং স্পেনের যাওয়ার কি কি বৈধ উপায় রয়েছে। আমরা কোনো অবৈধ কোনো উপায়কে প্রমোট করি না বা পছন্দ করি না, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনো শর্টকাট ওয়ে খুঁজতে যাবেন না। যেভাবে লিগ্যাল ওয়েতে একটা দেশে যাওয়া যায়, যদি বৈধভাবে যেতে পারেন তো যাবেন, না হলে সেই দেশের চিন্তা মাথা থেকে বাদ দিলেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো স্পেন নিয়ে। আপনারা জানেন যে স্পেনের একটা ইমিগ্রেশন ল নতুনই এটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে, যে সেখানে যদি কেউ 2 বছর মাত্র 2 বছর যদি কেউ সেখানে বৈধভাবে বসবাস করে, তাহলে কিন্তু এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমি আলোচনা করব এখন। 2 বছর পরে কিন্তু সে সেখান থেকে টিআরসি কার্ড কিন্তু পাবে, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড কিন্তু পাবে। তো এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যারা আমরা ইউরোপে বৈধ হইতে চাই তাদের জন্য। তো প্রথমে আমি আলোচনা করব কিভাবে স্পেনে আমরা বৈধভাবে যেতে পারবো। তারপরে আমরা স্পেনে বৈধভাবে যাওয়ার পরে কিভাবে সেখানে সেটেল হব, এটা নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। বন্ধুরা, স্পেনে যাওয়ার জন্য বৈধ উপায় রয়েছে মূলত 3টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট ভিসা, আমরা যারা স্টুডেন্ট যারা রয়েছি তারা কিন্তু স্পেনে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, মাদ্রিদে, বার্সেলোনাতে এবং স্পেনের বিভিন্ন শহরে কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। তো আমাদের যারা স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু স্পেনের স্টুডেন্ট ভিসায় কিন্তু যেতে পারেন। তো হয়তো আমার যারা অডিয়েন্স যারা রয়েছেন তাদের মধ্যে স্টুডেন্টের সংখ্যা অনেক কম, তো এদের নিয়ে কথা বলে আসলে খুব একটা লাভ নেই। আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা সাধারণত 2ভাবে স্পেনে যেতে পারেন। সেটা হচ্ছে, এক হচ্ছে ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায়। তো স্পেনের ওয়ার্ক পারমিট কাতার থেকে পাওয়াটা একটু ডিফিকাল্ট, আমি মনে করি কোয়াইট ডিফিকাল্ট। কারণ স্পেনের ওয়ার্ক পারমিটটা নিয়ে কাজ করে এরকম কোনো এজেন্সি কাতারে রয়েছে বলে আমার মনে হয় না। যদি কেউ বলে আপনারা মনে করবেন ওইটা ফেক, কারণ স্পেনের ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আরেকটা সহজ উপায়টা হলো, যদিও সহজ বলছি আমি, কিন্তু অনেকের জন্যই হয়তো কঠিন হয়ে যাবে বিষয়টা। সেটা হচ্ছে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা। যেটা ট্যুরিস্ট ভিসাতে কিন্তু আমরা স্পেনে যেতে পারি। ট্যুরিস্ট ভিসাতে স্পেনে যে কিন্তু আমরা সেখানে থেকে যেতে পারি 2 বছর, সেখানে বৈধভাবে থেকে তারপরে কিন্তু আমরা আমাদের টিআরসি কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড কিন্তু পেতে পারি। এটাই কিন্তু ওদের নতুন ইমিগ্রেশন ল যেটা হয়েছে, যে বৈধভাবে যদি কেউ স্পেনে প্রবেশ করে, স্পেনে আসার পরে সে বৈধভাবে 2 বছর সেখানে অবস্থান করবে এবং 2 বছর অবস্থান করার পরেই কিন্তু সে টেম্পোরারি রেসিডেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমি আলোচনা করব কিভাবে আমরা ভিজিট ভিসার জন্য কাতার থেকে এবং বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়ে আমি এখন আলোচনা করব। তো বন্ধুরা, আমি ভিজিট ভিসা নিয়ে এখন কথা বলবো। ভিজিট ভিসার জন্য যে বেসিক যে ডকুমেন্টস গুলো দরকার হয় বাংলাদেশ থেকে এবং কাতার থেকে, সেটা প্রায় একই রকম। যারা আমরা কাতার থেকে অ্যাপ্লাই করব তাদের জন্য কাতারের ভ্যালিড আইডি, পাসপোর্ট কপি, ফটো, এগুলো তো সব দেশের ভিজিট ভিসার জন্যই লাগে। আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো না। মূল যে ডকুমেন্টস গুলো দরকার হবে, নাম্বার 1 যেটা লাগবে সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। আপনার 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার কিন্তু কিছু ডিপোজিট মানি থাকতে হবে। এটা কিন্তু ওদের রিকোয়ারমেন্টের মধ্যে নাই, কিন্তু তারপরেও ডিপোজিট ছাড়া কিন্তু শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে কিন্তু এটা বিষয়টা বেশি একটা গ্রহণযোগ্যতা পায় না এটার। তো মিনিমাম আমার কাছে মনে হয় যে সিঙ্গেল অ্যাপ্লাইয়ের জন্য, মানে একজন যদি সিঙ্গেল কোনো পার্সন যদি অ্যাপ্লাই করে, তার জন্য মিনিমাম 30-40 হাজার রিয়াল যদি ব্যাংকে যদি
ডিপোজিট যদি থাকে আর পাশাপাশি লাস্ট 6 মান্থের যদি ব্যাংক স্টেটমেন্ট যদি দেখানো যায়, তাহলে ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় সিঙ্গেলের জন্য। আর যদি কেউ ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ডিপোজিট মানিটা আরো অনেক বেশি দেখানোটা ভালো আমি মনে করি। তাহলে আমাদের প্রথম লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কোম্পানির এনওসি লেটার লাগবে। নো অবজেকশন লেটার যেটা সেটা লাগবে। এনওসি লেটারের মধ্যে আপনারা খুবই মন দিয়ে শুনবেন, এনওসি লেটারের মধ্যে আপনার পদবি মেনশন করা থাকতে হবে। মানে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, আপনার পেশা কি সেটা মেনশন করা থাকতে হবে। কত সাল থেকে আপনি এই কোম্পানিতে রয়েছেন, মানে আপনার চাকরির যে জয়েন্ট ডেট যেটা সেটা মেনশন করা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যালারি কত সেটা মেনশন করা থাকবে, এবং কোম্পানি আপনাকে ডিক্লেয়ার দেবে যে আপনি স্পেনে যাবেন, সেখানে ঘোরার জন্য ট্যুর করার জন্য যাবেন, ট্যুর করে দেন আবার আপনি কোম্পানিতে আবার ব্যাক করবেন, কত তারিখে আবার আপনি এসে কোম্পানিতে আবার নতুন করে জয়েন করবেন সেটাও সেখানে মেনশন করা থাকবে, এবং কোম্পানির সিল থাকবে। আর এই এনওসি লেটারটা হবে কোম্পানির লেটার প্যাড, সেখানে কিন্তু কোম্পানির নাম লেখা থাকবে কোম্পানির লেটার প্যাডে, কোম্পানির যে মুদির যে আছে মালিক যে আছেন তার সিগনেচার থাকবে, তার সিল থাকবে। তো আমি লেটার প্যাডের মধ্যে যে এনওসি লেটার যেটা আপনারা করবেন সেটার মধ্যে কি কি মেনশন করা থাকবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এইভাবে করে আপনাদেরকে একটা এনওসি লেটার আপনাদের যার যার কোম্পানি সেখান থেকে কিন্তু নিতে হবে। আবার যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এই এনওসি লেটার নেওয়ার রুলসটা কিন্তু সেমই। আহ আপনারা যারা কাজ করেন বিভিন্ন জায়গাতে যারা কাজ করেন তাদের কোম্পানি থেকে কিন্তু বা তাদের যেখানে জব করেন অফিস থেকে কিন্তু আপনাদেরকে এইরকম একটা নো অবজেকশন লেটার লাগবে। আর যারা বিজনেস করেন তাদের তো আসলে এটা দরকার হয় না। যারা বিজনেস করেন তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার ডকুমেন্টস গুলো দিলেই কিন্তু হবে। আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি কোনটা স্বত্বাধিকারী, কোনটা থেকে আপনার উপার্জনটা আসে, সেই প্রতিষ্ঠানের নাম মেনশন করে আপনি একটা লেটার বানালেই কিন্তু হবে। তো এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য। তারপরে থার্ড যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি। ইউরোপের দেশগুলোতে ভিজিট করার জন্য ট্রাভেল হিস্ট্রি ওরা কিন্তু খুব একটা ওদের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে না, কিন্তু এইটা আনঅফিসিয়ালি কিন্তু ট্রাভেল হিস্ট্রি কিন্তু দরকার হয়। ইউরোপের যে কোনো সেনজেনের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাভেল হিস্ট্রি এটা আমার কাছে মনে হয় যে একদম ম্যান্ডেটরি। এটা ছাড়া ওরা কখনোই আপনার সাদা পাসপোর্টে কখনো ভিসা দেবে না। তো যার কারণে আপনারা যদি পারেন সেনজেনের যে কোনো দেশের অ্যাপ্লাই করার আগে আপনাদের আশেপাশের কোন একটা দেশ, যেমন আমাদের বাংলাদেশিদের জন্য সহজ হয় যে সকল দেশের ভিসা পাওয়ার জন্য, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এই ধরনের কিছু দেশ থেকে যারা কাতারে আমরা রয়েছি আমি তুর্কির ভিজিট ভিসা নিয়ে এর আগে কথা বলেছিলাম। তুর্কি থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এরকম 3-4টা দেশের ভিসা যখন আপনার পাসপোর্টে থাকবে তখন কিন্তু পাসপোর্টটা অনেক বেশি স্ট্রং হবে, আপনার ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। তো সেক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটা নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। তো ট্রাভেল হিস্ট্রি বিষয়টা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এবং কাতার থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য সেমই কিন্তু এটা। ট্রাভেল হিস্ট্রির পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশনটা লাগবে। সেকেন্ডলি যেটা লাগবে আপনার রিটার্ন টিকিট কিন্তু লাগবে। আহ তো এইগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। আর আপনার যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের ন্যাশনাল আইডি কার্ড, আপনাদের পাসপোর্ট কপি, ফটো, আর সর্বোপরি যেটা ফার্স্ট যেটা লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম তো লাগবেই। যে কোনো দেশে ভিসার অ্যাপ্লাইয়ের জন্য তো প্রথমে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা নির্ভুলভাবে আপনাকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা নিজেরা অনলাইন থেকে বা ওদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেও আপনারা এটা ডাউনলোড দিয়ে সেটা কিন্তু আপনারা নিজেরা কম্পিউটারে বসে কিন্তু এটা পূরণ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি পূরণ করতে গেলে হয়তো আমার ভুল হতে পারে, আপনারা যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে যান যারা এগুলো নিয়ে কাজ করে, ওদের সামান্য কিছু টাকা দিলেই কিন্তু ওরা এটা করে দেবে। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা প্লাস হচ্ছে আপনার হোটেল বুকিং, আপনার রিটার্ন টিকিট, এগুলো নিয়ে কিন্তু ট্রাভেল এজেন্সি গুলো কাজ করে। যারা কাতারে রয়েছেন, কাতারে এরকম অসংখ্য আমাদের বাংলাদেশে অনেক ভাইরা কিন্তু তাদের ট্রাভেল এজেন্সি রয়েছে, তারাও এগুলো করেন। আর যারা বাংলাদেশ থেকে করবেন, বাংলাদেশেও কিন্তু ওখানে দেখা যাবে 4-5 হাজার বা 10,000 টাকা দিলে ওরা সুন্দরভাবে আপনার সমস্ত ডকুমেন্টস গুলোকে ওরা কিন্তু আপনাকে রেডি করে দেবে। আপনার দেওয়া ডকুমেন্টস গুলোই ওরা শুধু রেডি করে দেবে সুন্দরভাবে, যেন আপনি নির্ভুল ভাবে আপনি এম্বাসিতে এটা জমা করতে পারেন। তো কাতার থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা এই ডকুমেন্টস গুলো রেডি করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা কিন্তু সরাসরি স্পেনের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে নেওয়া যায় না, বা এম্বাসিতে ওরা পেপার জমা নেয় না। কাতারে রয়েছে বিএলএস ভিসা সেন্টার, বিএলএস
সবাই মনে রাখবেন নামটা, BLS ভিসা সেন্টার। এটা দাফনা এরিয়াতে অবস্থিত, আল রিম টাওয়ার। আপনারা হয়তো গুগলে সার্চ দিলে পাবেন BLS স্পেন ভিসা সেন্টার লেখে। তো সেখানকার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি সেখানে যাবেন, যে আপনার পেপার গুলো আপনি সেখানে জমা দেবেন। ওরা ম্যাক্সিমাম 15 to 20 ওয়ার্কিং ডেজ এর ভিতরেই কিন্তু আপনার ওদের রেজাল্ট কিন্তু জানিয়ে দেবে। যদি আপনার ডকুমেন্টস গুলো ওদের ভালো লাগে, ওরা ওদের ডকুমেন্টস গুলো নিয়ে স্পেনের এম্বাসিতে ওরা জমা দেয়। ওরা আসলে ভিসা দেয় না, ওরা জাস্ট শুধু আপনার ডকুমেন্টস গুলো, BLS ভিসা সেন্টার যেটা, আপনার ডকুমেন্টস গুলো ওরা রিসিভ করে ওরা আবার ওখান থেকে স্পেনের এম্বাসিতে জমা দেয়। কাতারে যে স্পেনের এম্বাসি রয়েছে সেখানে জমা দেয়। জমা দিলে এম্বাসি থেকে যে রেজাল্ট দেবে, আপনার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট কিন্তু আপনাকে জমা দিতে হবে। আপনার পাসপোর্টে ওরা যদি মনে করে, ভালো মনে হয়, তাহলে আপনার ভিসা, ট্যুরিস্ট ভিসাটা লাগিয়ে আবার BLS ভিসা সেন্টারে ওরা ব্যাক করবে। সেখান থেকে আপনাকে ফোন দিয়ে কিন্তু আপনার পাসপোর্ট ডেলিভারি দেবে। তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অল্পতেই বোঝেন, এত বেশি কথা বলার এখানে কোনোই দরকার নেই। বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন, সরাসরি স্পেনের যে এম্বাসি রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো আপনারা সাবমিট করবেন। তো আমি এটা কেন বললাম যে ট্যুরিস্ট ভিসাতে যদি আপনারা যান, ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু খুব বেশি টাকা পয়সা লাগে না। এখানে আপনার ডকুমেন্টস হলো আপনাকে ভিসা দেবে। আপনি যদি স্ট্রং ডকুমেন্ট যদি আপনারা সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু কোনো এজেন্সির কাছে আপনার ধর্ণা দিতে হবে না। কোনো ধরনের আপনার কিন্তু এক্সট্রা কোনো টাকা কিন্তু খরচ হবে না। যার কারণে আমি মনে করি আপনারা সুন্দর ফাইল, স্ট্রং ডকুমেন্টস রেডি করেন। ট্যুরিস্ট ভিসাতে স্পেনে যদি আপনারা যেতে পারেন, আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি যেতে পারেন, সেখানে যেয়ে কিন্তু আপনারা সেটেল হতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য ইউরোপের স্বপ্ন পূরণে এটা কিন্তু বিশাল বড় একটা সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম যে কিভাবে আমরা ভিজিট ভিসা পেতে পারি। তো ভিজিট ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো বললাম। আপনারা এইভাবে নিজেরা ফাইল রেডি করেন। মনে রাখবেন, ভিজিট ভিসা কোনো এজেন্সি আপনাকে দিতে পারবে না। আপনার যা ডকুমেন্টস, আপনি ডকুমেন্টস এর শক্তিতে, আপনি ডকুমেন্টস এর যে শক্তি সেটা নিয়ে আপনি ভিজিট ভিসা পাবেন। ডকুমেন্টস গুলো সুন্দর করে রেডি করতে পারলে ভিসা হওয়ার কিন্তু চান্স কিছুটা হলেও থাকে। আপনি চেষ্টা করতে পারেন। তো এখন মনে করেন যে আপনি ভিজিট ভিসাটা পেয়ে গেলেন। অনেকে বলে যে ভিজিট ভিসা আমি পাইলাম, এখন আবার কি হবে? ভিজিট ভিসা পাওয়ার পরে আপনি বৈধভাবে আপনি স্পেনে যাবেন। স্পেনের দুইটা বড় বড় শহর আপনারা জানেন, মাদ্রিদ এবং বার্সেলোনা, যেখানে বেশিরভাগ বাংলাদেশিরা অবস্থান করে। আপনি যে কোনো একটা শহরে আপনি যাবেন, আপনি ঢাকা থেকে যান আর কাতার থেকে যান, কোনো সমস্যা নেই, আপনি যাবেন। যাওয়ার পরে আপনার কাজটা কি হবে? যাওয়ার পরে খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যাওয়ার সাথে সাথে, যেহেতু আপনি সেখানে থাকার জন্য যাচ্ছেন, এমন না যে আপনি ট্যুর করে ঘুরে চলে আসবেন। আপনি সেখানে থাকতে যাচ্ছেন, সেখানে সেটেল হতে যাচ্ছেন। তো সেখানে যাওয়ার পরে আপনার প্রথম কাজ যেটা হবে, আপনি একটা অ্যাড্রেস তৈরি করা। আপনি একটি বাসায়, যেখানে আপনি থাকবেন, আপনার একটি বাসার একটা অ্যাড্রেস, আপনার একটা বাসার অ্যাড্রেস তৈরি করতে হবে। বাসার যে এগ্রিমেন্ট, আপনি যেখানে থাকবেন, বাসার যে মালিক, তার কাছ থেকে একটা এগ্রিমেন্ট করাই নেবেন যে আপনি এখানে অবস্থান করেন। আপনার অ্যাড্রেস লাগবে, ফার্স্ট লাগবে হলো আপনার অ্যাড্রেস। সেকেন্ডলি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স করবেন, যে আপনি সেখানে যে থাকবেন, আপনার কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা হলে যেন আপনার ডক্টর দেখাতে পারেন, আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্স সেখানে করতে হবে। থার্ড নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা জব কন্ট্যাক্ট। যে কোনো, আপনি দেখবেন যে ওখানে বাংলাদেশিদের কাজের কিন্তু যথেষ্ট অপরচুনিটি রয়েছে। যদিও এই ঘোষণা আসার পরে যে সেখানে 2 বছর বৈধভাবে থাকার পরে এখানে সবারই টিআরসি কার্ড হবে, এই ঘোষণা আসার পরে মানুষ কিন্তু এখন স্পেনে ঝাঁকে ঝাঁকে ঢুকছে। বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশে যারা অবৈধভাবে এতদিন ঘোরাফেরা করছিল, তারাও কিন্তু এখন স্পেনে আসার চেষ্টা করছে। তো এখন কিন্তু জবের একটু ক্রাইসিস চলছে, সেটা আমি বলে রাখি, কারণ যেটা বাস্তবতা সেটা কিন্তু আমাকে বলতে হবে। তো আপনারা যাওয়ার পরে যে কোনো ভাবে একটা জব ম্যানেজ করবেন। জব ম্যানেজ করার পরে জব কন্ট্রাক্টের যে পেপারস গুলো রয়েছে, তাহলে কি কি বললাম, ফার্স্টে হচ্ছে আপনার বাসার অ্যাড্রেস, মেডিকেল ইন্স্যুরেন্স, দেন হলো থার্ড নাম্বার হচ্ছে জব কন্ট্রাক্ট। এই 3টা পেপারস আপনি সবসময় রেডি রাখবেন। এই পেপারস গুলো আপনি রেডি করে আফটার 2 ইয়ার্স পরে আপনি কি করবেন, আপনি টিআরসি কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এর মধ্যে একটা কথা, যে আপনাকে সেখানে বৈধভাবে থাকতে হবে। কোনো ধরনের ক্রাইম বা কোনো ধরনের অসৎ কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আপনার নামে যদি কোনো পুলিশের কাছে কোনো ফাইল যদি কোনো জমা হয়, তাহলে কিন্তু আপনি কখনোই টিআরসি কার্ড পাবেন না। আপনাকে সম্পূর্ণ লিগ্যাল ভাবে, বৈধভাবে কিন্তু সেখানে থাকতে হবে। আমি মনে করি এটা আমাদের বাংলাদেশিদের
জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, কারণ আমরা সবাই তো ওয়ার্ক পারমিটের জন্য অনেক চেষ্টা করি, ইউরোপে ঢোকার জন্য অনেক চেষ্টা করি বৈধভাবে। একটা ওয়ার্ক পারমিট নিতে গেলে এজেন্সিকে অনেক টাকা দিতে হয় এখানে। আর যদি আমরা বৈধভাবে একটা ভিজিট ভিসা আমাদের ফাইলগুলো যদি সেভাবে রেডি করতে পারি, আমাদের পেপারস গুলো যদি সেভাবে রেডি করতে পারি, কোনোভাবে একটা যদি ভিজিট ভিসা যদি আমরা একবার পেয়ে যাই, তাহলে কিন্তু এই হিউজ অ্যামাউন্টটা কিন্তু এই ওয়ার্ক পারমিটের জন্য এইটা কিন্তু আর আমাদের দরকার হবে না। তো আমরা ভিজিট ভিসার জন্য সবাই ট্রাই করি। আসলে সবারই বৈধভাবে ট্রাই করা উচিত। যেভাবে ট্রাই করলে মোটামুটি ভিসাটা হবে। এইজন্য দম নিয়ে, সাহস নিয়ে, এনার্জি নিয়ে যদি আমরা ট্রাই করি, ইনশাল্লাহ ভিসা যে মানুষ পায় না এরকম না। অনেকেই বলবেন যে ভিজিট ভিসা কি আমরা কি আর পাবো? ভাই চেষ্টা করেন, মানুষের অসাধ্য কোনো কিছু নেই। আপনার রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনার পেপার গুলো যদি ঠিকমতো রেডি করতে পারেন, যেগুলো আমি বলেছি, ইনশাল্লাহ ভিসা কিন্তু হলেও হতে পারে। আপনার চেষ্টাই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো স্পেন আমাদের জন্য স্বপ্নের একটা দেশ, এবং স্পেনের যে গভর্নমেন্ট তারা কিন্তু একটা বিশাল একটা সুযোগ দিয়েছে সেখানে বৈধ হওয়ার। তো এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে পারি, আমি মনে করি এটা আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসলে আমি নিজে আসলে এই ভিসা নিয়ে অনেকে হয়তো কমেন্ট করবেন যে আমি এগুলো নিয়ে কাজ করি কিনা। সত্যি কথা বলতে ভাই, আমি এগুলো নিয়ে কাজ করি না। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন গুলো দিচ্ছি। আপনাদের আরো কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, এবং আপনারা কিভাবে কোনটা কি করবেন, আমি এই বিষয়ে আপনাদেরকে একটা প্রপার একটা গাইডলাইন দিব, যেটা অনুসরণ করলে হয়তো আপনারা সুন্দরভাবে আপনাদের পেপারগুলো রেডি করতে পারবেন। এছাড়াও এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি রিপ্লাই দিতে নাও পারি, সেটাকে আবার ভিডিও করে, আপনাদের কমেন্টগুলোকেই আমি আবার ভিডিও করে দেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।